এমনকি দ্যাট হি মাস্ট হিয়ারিং, হি মাস্ট ফলো দ্যাট, হ্যাঁ, তাকে তাকে ওই যে সুপিরিয়র পাওয়া যায়, যে তাকে নিয়ন্ত্রণ করছে, সে তাকে অর্ডার দিচ্ছে, তার কথা সে শুনছে, যে তুমি এটা করো, তুমি সেটা করো। আবার দেখেন, হিয়ারিং ভয়েসেস টু টু কমান্ড হিম টু কমিট ক্রাইম, তাকে বলছে যে এই একটা অপরাধ করো, অমুককে গিয়ে তুমি হত্যা করো, অমুককে মেরে ফেলো, অমুককে বিষ দাও। এবং ওই যে ডক্টর ফাতেমা গত লেকচার উনি বলছিলেন যে একজন যদি আনট্রিটেড, আনকন্ট্রোলড সিজোফ্রেনিক পেশেন্ট আপনার আপনার ফ্যামিলিতে থাকে, আপনার ছেলে, ভাই, স্বামী, বা ইভেন ওয়াইফ, এনিবডি ক্যান বি, দিস ইজ ডেঞ্জারাস। রাত্রে ও আপনাকে জাস্ট জবাই করে ফেলতে পারে। এবং ওই ওই যে তাকে সুপিরিয়র অর্ডার দিচ্ছে যে এই হতো সব তোমার নষ্টের মূল, তোমার দুঃখের মূল, জাস্ট ওকে জবাই করো, সে জবাই করে ফেলবে, কারণ তাকে আরেকজনের নির্দেশ দিচ্ছে। দিস ভেরি ডেঞ্জারাস। তারপরে দেখেন, হিয়ারিং ভয়েস অফ ডেড পিপুল, যারা মারা গেছে অনেকদিন আগে, তার দাদার সাথে কথা বলছে, অমুক প্রেসিডেন্টের সঙ্গে সে কথা বলছে, এবং সে মনে করে দেয়ার আর কনস্পিরেসিস এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না, এগুলো তার জাস্ট ডেলিউশন। এভরিওয়ান ইজ এন এনিমি, সে মনে করে ঘরের বা বাইরের যাদেরকে দেখেছে, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব তার শত্রু। তাহলে দেখেন, আপনি যদি সিজোফ্রেনিয়া পড়াশোনা করেন, দেখবেন যে এই ধরনের লক্ষণে ভর্তি সিজোফ্রেনিয়া। এবং দেখেন একেবারে একদম মানে পুরা সিমটমটাই আমাদের রেপার্টরিতে আছে। তাহলে যদি ওষুধ থাকে ওই লক্ষণ তৈরি করার, তাহলে রোগী আরোগ্য হবে না কেন, যদি আমরা সঠিকভাবে ওষুধটা নির্বাচন করতে পারি। তো এখানে আমি মাত্র 25টা লক্ষণ এখানে লিখেছি, আরো অনেক লক্ষণ আছে। এই সবগুলোকে আমি রেপার্টরাইজ করেছি, করে ফলাফলটা কি আসছে আমি একটু দেখাই। কেন্ট মেথডে রেপার্টরি করে এই আসছে ফলাফল। হায়োস্যাম, প্রথম এটা হলো মানের ক্রম অনুসারে, হায়োস্যামাস, লেকেশিস, স্ট্রেমোনিয়াম, কেলিব্রোম, অ্যানাকার্ডিয়াম, ভিরেট্রামেলবাম, অরামমেট, মেডো, প্লাটিনাম, ক্যানাবিস ইন্ডিকা। আবার ভিতরকার এক্সপার্ট সিস্টেমে রেপার্টরাইজ করলে ওই কাছাকাছি আসে। প্রথমে আসছে স্ট্রেমোনিয়াম, তারপর অ্যানাকার্ডিয়াম, কেলিব্রোম, হায়োস্যামাস, লেকেশিস, মেডো, ক্যানাবিস ইন্ডিকা, প্লাটিনাম, ভিরেট্রামেলবাম, অরামেটালিকাম। আমরা এর মধ্যে মোস্ট কমন 5টা বেছে নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন মোস্ট কমন গুলো আমরা নিয়েছি অ্যানাকার্ডিয়াম, হায়োস্যামাস, কেলিব্রোম, লেকেশিস, ক্যানাবিস ইন্ডিকা। যে এইগুলা আমরা সবাই পড়েছি, সবাই ম্যাটেরিয়াল আমরা পড়েছি, কিন্তু আপনি যদি মেন্টাল পেশেন্ট আপনার কাছে একটু বেশি আসে মনে করেন, তাহলে কিন্তু ওই ওষুধগুলো সম্বন্ধে আপনার আরেকটু বিশেষভাবে পড়া দরকার। এর সিমটম গুলা আরো ক্লিয়ার কাট এবং আরো বিশেষভাবে বুঝলে আপনি রোগীর মধ্যে এই ওষুধগুলা সিলেক্ট করতে আপনার জন্য সুবিধা হবে। যেমন অনেকে অ্যানাকার্ডিয়াম, অ্যানাকার্ডিয়াম আমি তো দেখি গ্রামের যারা আছে হোমিওপ্যাথ, আমি আমি আমার গ্রামে গেলে দেখি, তাদের সাথে আমার আলোচনাও হয়। অ্যানাকার্ডিয়াম খুব পপুলার মেডিসিন পেপটিক আলসারের। যে একটা রোগী বলে গ্যাস্ট্রিক, রোগী ক্ষুধা লাগলেই তার খুব জ্বালাপোড়া করে এবং কিছু খেলেই কমে। আমরা জানি এটা অ্যানাকার্ডিয়ামের একটা ইম্পর্টেন্ট সিমটম, এবং তারা গ্যাস্ট্রিকের জন্য এই ব্যবহার করে অ্যানাকার্ডিয়াম। কিন্তু এর দ্বারা যে সিজোফ্রেনিয়া আরোগ্য হয়, এটা অনেকের হয়তো আইডিয়া নাই। আমরা এই জিনিসগুলো সামনে নিয়ে আসছি। আমরা এর লক্ষণের মাঝে দেখি অ্যানাকার্ডিয়ামের, তার মানসিক লক্ষণ, তার অনেকগুলা ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, মানে এমন কিছু নাই যেটা তার মাঝে নাই, সবটি আছে। ইলিউশন আছে, ডেলিউশন আছে, হ্যালুসিনেশন আছে। যেমন সে মনে করে, দেখেন আমরা যেগুলো পড়ে আসছি সিজোফ্রেনিয়ার লক্ষণ এখন এখানে পাবেন। হি ফিলস হি হ্যাজ টু উইলস, যেমন কি তার মধ্যে দুটা ইচ্ছা কাজ করে, দুটা মন আছে তার। একটা মন তাকে বলে এই তুই এটা কর, আরেক মন বললো না খবরদার এটা করিস না। এই তার মধ্যে একটা ডুয়েলিটি অফ মাইন্ড, এটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় বলে ডুয়েলিটি অফ মাইন্ড, মনের দ্বান্দ্বিক অবস্থা। তাকে একটা মন, তার দুইটা মন, একটা মন বলে যে ওইটা কর, এটা তোর জন্য কল্যাণ কর, এবং আরেকটা বলে না খবরদার এটা করিস না, এটা করলে তোর সর্বনাশ হয়ে যাবে। এবং সে এই অবস্থার মধ্যে এটাকে বলে ইররেজলিউশন,
সে সিদ্ধান্তহীনতায় ভোগে, কোন দিকে যাবে সে, এক ডান দিকে এক বাম দিকে। তো এটা সিজোফ্রেনিয়ার একটা ইম্পর্টেন্ট লক্ষণ, অ্যানাকার্ডিয়ামের চমৎকার লক্ষণ দেখেন। তারপর আবার দেখেন এটা সিজোফ্রেনিয়ার লক্ষণ এবং অ্যানাকার্ডিয়ামের মধ্যে একদম ভার্বেটিম আছে। একটা কানে তাকে শয়তান বলে, যে এই অমুকের একটা অনিষ্টকর ক্ষতির একটা তাকে পরামর্শ দিচ্ছে, আর কানে একজন ফেরেশতা বলে খবরদার দেখিস এটা করিস না, তুই তোর ক্ষতি হয়ে যাবে। রোগী বলে, আমরা যখন সিজোফ্রেনিয়া রোগী পাই এই ধরনের কথা বলে। এবং দেখেন এটা আমাদের অ্যানাকার্ডিয়ামের মধ্যে আছে, এক্সাক্ট ভার্বেটিম আছে, মানে এটা ক্লিনিক্যাল সিম্পটম না, এটা একদম প্রুভিং আসছে। তারপরে তার মাঝে আছে অভিসম্পাত করে, লোকজনকে বেশি বেশি অভিসম্পাত করে এবং শপথ করে কথায় কথায়, আল্লাহর কসম আমি এটা করি নাই বা এই সেই, মিথ্যা কথাই বলে, কিন্তু এটা মানে আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথাটা বলে। আবার তার মাঝে এক ধরনের তার বিহেভিয়ার মাঝে একটা স্ট্রেঞ্জনেস আছে, মনে করেন সে সিরিয়াস ম্যাটারে যেখানে আমরা গম্ভীর থাকি সেখানে হাসবে, আর যেখানে হাসার ব্যাপার এখানে সে গম্ভীর থাকবে। কারণ তার মানসিক বৈকল্যের রোগী, তার মধ্যে সাসপিশিয়াসনেস থাকবে, সে সবাইকে সন্দেহ করবে যে আশেপাশে এরা কেউ আমার মানে বন্ধু নয়, আমার পক্ষে নয়, এরা হলো সব শত্রু, আমার ক্ষতি করার চেষ্টা করছে। এবং একই সাথে আবার সে আবার অনেক সময় খুব নিষ্ঠুর হয়ে যায়, খুব ক্রুয়েল হয়ে যায়, এবং তার নিজের উপরও অথবা অন্যের উপরও সে সে ইনজুরি ইনফ্লিক্ট করে। নিজের উপর অনেক সময় দেখা গেল তার হাতের রোগ কেটে ফেলে, রোগ মানে ভেইন, যেখান থেকে রক্তপাত হয়ে সে মরে যাবে, আত্মহত্যা করবে সে। আবার অন্যের উপরও সে এই ধরনের ইনজুরি করতে পারে। আমরা সিজোফ্রেনিয়া পড়ে আসছি, দেখেন অ্যানাকার্ডিয়ামে আছে এটা। তারপর তার আছে একটা, তার মেমোরি খুব একদম মেটোডিনিয়ামের মতো অনেকটা, তার লস অফ মেমোরি, এবং তার এমনই যে তার নিজের নামটাও ভুলে যায়, লোকের নাম তো ভুলে তার নিজের নামটাও সে ভুলে যায়, এবং তার একদম আত্মীয় স্বজন ইন্টিমেট ফ্রেন্ড সব ভুলে যাচ্ছে, সে খুব অ্যাবসেন্ট মাইন্ডেড। এবং তার মধ্যে একটা আমরা বলি হাইপোকন্ড্রিয়াসিস, একটা সবসময় তার একটা অ্যাংজাইটি থাকে যে তার একটা কঠিন অসুখ হচ্ছে, তার একটা বিপদ আসছে তার সামনে, এবং তার নিজের প্রতি কোনো ধরনের কনফিডেন্স থাকে না। এই আরো অনেক মেন্টাল লক্ষণ আছে, আমি শুধু ইম্পর্টেন্ট কিছু নিয়ে আসলাম। তাকে আমরা জেনারেলি দেখি, যেমন আমরা হানিম্যান বলছেন যে এমন কোনো ওষুধ নাই আমাদের প্রুভিংয়ে যার মেন্টাল লক্ষণও মানে মেন্টাল লক্ষণ এবং ফিজিক্যাল লক্ষণ উভয় নেই, সবটাতেই দুইটাই আছে। সেখানে ফিজিক্যাল গুলো বেশি আনি নাই, আমি একটু দিয়েছি শুধু। যেমন আপনি অ্যানাকার্ডিয়ামটা শীত কাতরও না গরম কাতরও না, এটা সুবিধা, আপনি যে কোনো রোগীতে ব্যবহার করতে পারে, খুব মার্ক শীত কাতরও না, মার্ক গরম কাতরও না। এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট লক্ষণ হলো তার পেটের মাঝে একটা খালি খালি বোধ সবসময়, পেটটা যখন সে তার ক্ষুধা লাগে খুব কষ্ট হয় তার, এবং খাওয়ার সাথে সাথেই কমে যায়, মানে রিলিভ ইমিডিয়েটলি বাই ইটিং, এই খালি খালি ভাবটা। এই জন্যই যে অনেকে গ্যাস্ট্রিক হইলেই প্রথমে অ্যানাকার্ডিয়াম দেয়, কিন্তু অ্যানাকার্ডিয়াম যদি আপনি গ্যাস্ট্রিকে দেন, আপনার মনে করতে হবে আপনি রোগের লক্ষণে দিয়েছেন, এটা 153 নম্বর সূত্র হয় নাই। কারণ যাদের গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক মানে মনে করেন পেপটিক আলসার বা গ্যাস্ট্রাইটিস আমরা বলি অনেক সময়, যে এগুলোর অন্তত 80% রোগীরই প্রথমে এই লক্ষণ থাকবে, এটা হলো রোগের লক্ষণ, রোগীর নয়। কাজে আপনি যদি অ্যানাকার্ডিয়াম দেন, কিছুদিন দেখবে রোগীর আরামই হচ্ছে, ঠিকই আছে, কিন্তু রোগ যাচ্ছে না, এটা বারে বারে আসছে, এই জন্য তাকে রোগের লক্ষণ খোঁজ করতে হবে। এনিওয়ে, আমরা আরো কিছু ফিজিক্যাল লক্ষণও যাই অ্যানাকার্ডিয়ামের। তার শরীরের বিভিন্ন জায়গায় মনে হয় একটা প্লাগের মতো, একটা কি বলবো, একটা, যেমন আমরা পায়খানার রাস্তার মধ্যে তার প্লাগ লেগে আছে, একটা অনুভূতি। তার কনস্টিপেশন, পায়খানা হয় না, পায়খানা হওয়ার পরে মনে হয় যে একটা প্লাগ লেগে আছে, তার গলার মধ্যে যেন একটা প্লাগ লেগেছে, এই যে এটা একটা তার জেনারেল সিমটম এটা, কারণ এক জায়গায় না, বিভিন্ন জায়গায় মনে হয় তার একটা প্লাগ থাকার সেন্সেশন। একইভাবে তার আছে একটা যে তার মাথায়, তার হাঁটুর চারদিকে, তার শরীরের চারদিকে যেন কিছু দিয়ে বেঁধে রাখা হচ্ছে, একটা ব্যান্ড সেন্সেশন, হুপ সেন্সেশন। এবং তার একটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল সিমটম হলো তার পায়খানা খুব চাপলো, তার পায়খানার বেগ হলো, পায়খানাতে গেল বাট
যখন সে চেষ্টা করলো তখন তার ইচ্ছাটা চলে গেল, অনেকটা নাক্স ভূমিকার মতো, পুনঃ পুনঃ নিষ্ফল মলব্যাগ। কি বলে অ্যানাকাডেমি আছে, তাহলে দেখেন অ্যানাকাডেমির মধ্যে চমৎকার চমৎকার ফিজিক্যাল লক্ষণ আছে, আবার চমৎকার চমৎকার মানসিক লক্ষণ আছে। এবং মানসিক আমাদের যেসব আমরা মানসিক লক্ষণে আলোচনা করি এইগুলোর একদম ভার্বেটিক পিকচার আছে একটা। এটাতে আমরা কনফিডেন্ট হতে পারি যে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে মানসিক রোগকে আমরা চিকিৎসা করতে পারবো, কারণ ওই লক্ষণই তো এখানে আছে। আমরা আরেকটা ওষুধে যাই, হায়োসেমাস। আমরা জানি হায়োসেমাস, আমরা সবাই জানি হায়োসেমাসের মধ্যে মানসিক লক্ষণ যেমন থাকে বেশি থাকে, কিন্তু এর সাথে পাল্লা দিয়ে অনেক ফিজিক্যাল লক্ষণ আছে। একটা টাইফয়েডের একটা ইম্পর্টেন্ট ওষুধ, তাহলে দেখেন কোথায় চলে গেল ওই তার মেন্টাল এবং কোথায় একদম একদম মানে শারীরিক রোগাবস্থা। হায়োসেমাসটা একটা মোটামুটি চিলি পেশেন্ট, এবং এর মধ্যেও তার অ্যাক্টিভিটি, তার যেটা মানে মানসিক অ্যাক্টিভিটি তার খুব বেশি। তার মাঝে বিভিন্ন ধরনের ফিয়ার থাকে, ভয় থাকে, সাসপিশন থাকে, সন্দেহ প্রবণতা, এবং এটা জেলাসি। হায়োসেমাস লেকেসিস থেকেও বেশি জেলাস, তার হিংসা থাকে, তার মধ্যে ঈর্ষা থাকে তার, এবং সে একা থাকতে ভয় করে, ওই মনে করে তাকে কেউ পয়জন দিয়ে দিবে, যেটা আমরা সিজোফ্রেনিয়ার লক্ষণের মধ্যে দেখি। তাকে কেউ কারে বিক্রি করে দিবে, বাজারে নিয়ে তাকে কেউ বিক্রি করে দিবে, এবং তার একটা অ্যাপ্রিহেনশন, সবসময় একটা উৎকণ্ঠা উদ্বিগ্নতা থাকে। কোনো কিছু খেতে পান করতে সে ভয় পায়, মনে করে তাকে কেউ পয়জন দিয়ে দিচ্ছে, মনে করে তার আশপাশে যারা আছে সবাই তার শত্রু এবং তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। দেখেন, এটা সিজোফ্রেনিয়ারও লক্ষণ এবং হাইসোহেমাসেরও লক্ষণ। তার মধ্যে নানা ধরনের ইলিউশন এবং ডিলিউশন আছে। সে কিছু মানুষ দেখতে পায় যারা অ্যাকচুয়ালি নেই। সে বলবো যে আমি অমুককে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি দেখবেন যে কেউ নেই, কিন্তু আবার তার সাথে সে কথাও বলে। আবার সে মনে করে সে আছে ঢাকা, সে মনে করে আমি খুলনাতে আছি, সে মনে করবে সে একটা রং প্লেসে আছে, সঠিক জায়গায় নেই। সে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এখনো বাড়িতে যায়নি, সে ঢাকাতে আছে, আসলে কিন্তু সে বাড়িতে আছে। তার মাঝে আমরা জানি হাইসোমেসের একটা খুব বিখ্যাত লক্ষণ, তার একটা লেসিভিয়াস ম্যানিয়া বলি আমরা, যে তার মধ্যে একটা একটা যৌন উত্তেজক লক্ষণ তার মধ্যে ভর্তি থাকে। সে একটু বলা হয় যে অনেকটা তাদের হায়া শরম লজ্জা কম থাকে। সে লোকজনের সামনেই কাপড় খুলে ফেলতে চায়, তার লিঙ্গ বের করে অনেক সময় দেখায়, গায়ে কাপড় রাখতে চায় না, এবং অনেক ধরনের অশ্লীল গান, অশ্লীল কথা এগুলো সে বলে, এবং সে নেকেড হয়ে বসে থাকে, সে শুয়ে থাকে। সে এই যে দেখেন, এটা আবার অন্য মেডিসিনে নেই। এখন যে পাগল হয়ে গেল, যে ইনসেন হয়ে গেল সিজোফ্রেনিয়া, সে একটা পজিশনে একটা পর্যায়ে গিয়ে এই ধরনের লক্ষণে ভুগতে পারে। যদি ভুগে, এটা কত কত কঠিন সিমটম দেখেন, এইটাও আমাদের ওষুধের মধ্যে আছে, আমরা কভার করতে পারি। তারপরে দেখি সে অত্যন্ত রেস্টলেস থাকে, তার মধ্যে একটা হিস্টেরিয়ার ভাব থাকে, সে বিছনায় বসতে চায় না, সে সবসময় দৌড়াদৌড়ি করে পলাইয়ে যেতে চায়, নানা ধরনের ইরিলিভেন্ট কথাবার্তা বলে, এবং সে মনে করে যে সে ওই যে তার রং একটা জায়গার মধ্যে, সে বাড়িতে থেকেও মনে সে বাড়িতে নেই, এবং মানে সে বোকামি কথা, বোকার মতো আচরণ করতে থাকে। এই লক্ষণের সাথে তার অনেকগুলো ফিজিক্যাল লক্ষণ আছে। এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোরিক সিমটমস। কোরিয়া। আমি একটা পেশেন্ট পেয়েছি পরশুদিন না, মঙ্গলবারে কোরিয়া নিয়ে আসছে, বা ছেলেটা এই হাতটাকে এইভাবে খালি মুচড়ায়, এইভাবে মুচড়ায়, এটাকে বলে কোরিয়া। এই কোরিয়া আপনার হাতেও হতে পারে, মুখে হতে পারে, সারা শরীর ড্যান্সিং, একদম ড্যান্সের মতো করে। এটা বলে হান্টিংটনস কোরিয়া। আমাদের হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু পুরো ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটা যেটা এলোপ্যাথিতে অত্যন্ত কঠিন কোরিয়া ভালো করা। তো এখানে আমরা দেখি হায়াসেমাসের মধ্যে অনেক কোরিয়ার লক্ষণ আছে। এই যে দেখেন, এখানে লেখা আছে কোরিয়ার সিমটমস আর ওয়েল ডিফাইন্ড এবং ওয়েল মার্কড। তার শরীরের একদম মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা মাংসপেশি মুচড়ায়, টুইসিং করে মুচড় দেয়, মুচড়ায়। তার হাত পায়ের মধ্যে কনভালশনের মতন হয়, তার টনিক ক্লনিক কোনো সব ধরনের হইতে পারে, এবং
একদম সে অজ্ঞান হয়ে যায় যখন তার কনভালশনের মতো দেখা দেয়, তার এই যে এই অবস্থাটা এসে যায়, তখন সে হি বিকামস আনকনসিয়াস। কিন্তু সব একটা আনকনসিয়াসের মধ্যে সবসময় সে রেস্টলেস থাকে। তাহলে তার ফিজিক্যাল সিমটমে ভর্তি। তাহলে একটা এপিলেপসির পেশেন্ট, একটা যদি এপিলেপটিক পেশেন্ট হয়, একটা কোরিয়ার পেশেন্ট হয়, এর মধ্যে দেখেন আমাদের ওষুধের পিকচার আছে এবং হাইসেন্সের কত সুন্দর পিকচার। আমরা এখন আরেকটা মেডিসিন আছি কেলিব্রোম। এটাও আমি যতদূর জানি আমাদের অনেক কলিগ এটা ব্যবহার করেন সম্পূর্ণ ফিজিক্যাল কজে। কি এটা হলো একটা ব্রণের একটা বিখ্যাত ওষুধ। অনেকে ব্রণে এই ওষুধটা দেন, দিতে কোনো অসুবিধা নাই, দেওয়া যাবে এবং ব্রণ আরোগ্য হয় অনেক সময় দিলে। যেমন থুজা দেয় আমরা, অনেকে মনে করেন অনেক সময় আচিলে দেয়, অনেকে ব্রণ হইলে আগে কেলিব্রোম দেন যদি অন্য কোনো মেডিসিনের সিমটম ক্লিয়ার না থাকে। অথচ এই কেলিব্রোমটা তার মধ্যে রিচ মেন্টাল সিমটম আছে, রিচ মেন্টাল সিমটম। এবং দেখবেন যে সিজোফ্রেনিয়ার অনেক লক্ষণ পাইবো আমরা, একটু চেক করি তার মধ্যে কি আছে। তার মধ্যে একটা আছে জেনারেল ফেল অফ মেন্টাল পাওয়ার, তার মানসিক সব ফেলিওর হয়ে যায়, তার লস অফ মেমোরি, কিছু মনে রাখতে পারে না। তার মধ্যে মেলানকোলি বলতে যার বিষাদগ্রস্ততা থাকে তার, এবং তার একটা রিলিজিয়াস ফিলিং থাকে অনেকটা লেকিসিসের মাঝে আছে। মনে করে যে হ্যাঁ হ্যাঁ শাস্ত্রী, আমার তো পরকালে আমার রক্ষা নেই, আমার সমস্ত গুলাই গেছে, আমি পাপী, আমি ধরা পড়ে গেছি, আমাকে, আমি দুজখে যাব, আমাকে বিধাতা আমাকে শাস্তি দিবেন। এই যে তার মাঝে একটা খুব রিলিজিয়াস একটা ইনসেনিটি এসে যায় কেলিব্রোমের মধ্যে। আমাদের আরো ওষুধ যে বললাম লেকেসিসে খুব প্রবল ভাবে আছে এই লক্ষণ, এটা কেলিব্রোমের মধ্যে আছে। এবং তার মধ্যেও অনেক মেলানকোলিক ডেলিশন থেকে তার মন খুব খারাপ থাকে সব সময়, তার সব জিনিসের মন্দ সাইডটা দেখেছে, আমার এটা হবে না, আমার বিজনেসের লস হবে, পরীক্ষা আমি ফেল করব। আমরা দেখছি শরীরামের মধ্যে এই ধরনের লক্ষণ আছে, একজাক্ট শরীরামের মতো সব জিনিসের মন্দ দিকটা সে আগে চিন্তা করে, এবং তার পড়াশোনা, তার বিজনেস, তার সবকিছু সম্বন্ধে সে খুব খামাখাই সে একটা বিষাদগ্রস্ত থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে। তার মধ্যে ঠিক আমরা যেমন অন্য মেডিসিনে দেখেছি হ্যালুসিনেশন, তার মধ্যে হ্যালুসিনেশন ভর্তি। সে মনে করে যে তার বিরুদ্ধে কেউ কনস্পিরেসি করছে, ষড়যন্ত্র করছে, তাকেও তাকে বিষ দেওয়ার চেষ্টা করছে, এবং সে একা থাকলে তাকে তারা ইনজিওর করবে। এই যে তাইলে দেখেন আমরা যে আগের ওষুধগুলো দেখেছি, এই ওষুধেরও পিকচার আপনি এখানে পাচ্ছেন। তার একটা খুব অ্যাংজাইটি স্টেট থাকে, খুব দুশ্চিন্তা করে সে, ডেলিউশন হেলুশন তো আসেই, খামাখাই সে দুশ্চিন্তা করে। তার বিজনেস ভালো, তবু মনে করে আমার বিজনেস ভালোর দিকে যাচ্ছে না, আমার তার স্বাস্থ্য ভালো, মনে করে না তার স্বাস্থ্য খারাপ, তার মানে এই রোগ আরোগ্য হবে না, এই ধরনের। এর সাথে তার থাকে একটা সুইসাইডাল মেনিয়া, এই ক্যালিব্রোমে এর মধ্যে সে মরে যাবে, সুইসাইডাল মেনিয়া। এবং দেখেন আমাদের সিজোফ্রেনিয়ার মধ্যেও সুইসাইডাল মেনিয়া আছে, তার লস অফ মেমোরি, তাকে কিচ্ছু সে মনে রাখতে পারে না, এবং যেটা তার রাত্রে বেলা সে বিকট নিশা স্বপ্ন দেখেছে। এবং আরেকটা মজার কথা হলো সমনাম্বুলিজম। সমনাম্বুলিজম মানে যে একটা লোক যখন ঘুম থেকে স্বপ্ন থেকে উঠে গেল, সে উঠে গিয়ে সে মনে করেন দরজা খুললো, সে কিছু একটা করলো, করে আবার সে ঘুমাই গেল, এবং এই জিনিসটা কিন্তু তার মনে থাকবে না। এটাকে বলে সমনাম্বুলিজম। এবং এটা কিন্তু রোগী আছে এবং হয়, এবং ক্যালিব্রোমের মাঝে এটা প্রকট ভাবে আছে সমনাম্বুলিজম। মাঝরাতে ঘুম থেকে উঠলো, দরজা খুললো, বাড়িয়ে কিছু একটা করলো, করে আবার এসে ঘুমাই গেল সে, and he will not remember anything। তার এই জিনিস আছে, সে রাতে তার খুব ভয় হয়, সে একা ঘুমাইতে খুব ভয় পায়, এবং এই জন্য সে অনেক সময় সে মানে স্লিপনেসে ভুগে, অনিদ্রায় ভুগে সে। তার হাত পা গুলা, তার একটা ইম্পর্টেন্ট লক্ষণ হলো, আমরা যেমন হায়োসোমেসে বলছি, তার মধ্যে একটা কোরিক সিমটম আছে, কোরিক সিমটম, হাত পা টুইচিং হয়, কনভালশন হয়। এর মধ্যে আছে একটা খুব ইম্পর্টেন্ট সিমটম, এটা বলে টুইচিং, রিঙ্গিং অফ হ্যান্ডস, হাতটাকে এইভাবে মুচড়ামুচড়ি করা,
সবসময় হাত এইভাবে এরকম করে। আমি যে রুগীটা পেয়েছি মঙ্গলবারে এই ধরনের শুধু হাতটাকে মুচড়াইছে, কিন্তু এটাকে বলে কোরিক কনভালশন বলে এটাকে। তো এরটা হলো কি, তার হাত এবং পা দুইটাই সবসময় হালি রেস্টলেস থাকে, অনেকটা আমাদের যেমন জিঙ্কাম মেটালিকেমে আছে, সে ঘুমাইলে তার পাটা হালি নাচানাচি করে এবং তার আঙ্গুলগুলা সবসময় টুইচিং করে, আঙ্গুলগুলো টুইচিং করে, এবং তার রিঙ্গিং অফ হ্যান্ডস আছে, এটাকে বলে হাত মুচড়ানো, হাত মুচড়ানো। এটা ক্যালিব্রমের খুব ইম্পর্টেন্ট সিমটমস। এখন তার আমরা ফিজিক্যাল লক্ষণের দিকে এই যে আছে দেখেন, একনি অফ ফেস পাস্টুলস, তার একনিগুলা, তার যে ব্রণগুলো মুখের মাঝে, মুখে হতে পারে, পিঠের উপরে হতে পারে, বুকের দিকে হতে পারে, মুখে সাধারণত বেশি হয়, মুখে এবং কপালে, এইগুলোর মধ্যে বিচি থাকে এবং অনেক সময় পাস্টুলার হয়, পুজ ধরে, এবং মুখটা তার তেলতেলা থাকে অনেকটা নেট্রামিওরের মতো, এবং সেও নাইদার চিলি নর হট, সে গরম কাতরও না শীত কাতরও না। তাহলে দেখেন আপনার ক্যালিব্রমের মধ্যে কত ইম্পর্টেন্ট মেন্টাল সিমটম আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসি, আমরা শেষ করে দেব ক্যানাবিস ইন্ডিকা। এটা তো আমরা জানি একদম ভেরি রিচ ইন মেন্টাল সিমটম, মেন্টালি মেন্টাল ক্যানাবিস ইন্ডিকা। আমি আচ্ছা কি বলবো, আমি আমার অনেক আগে ধরেন আমার দুই বন্ধু, ওরা গাঁজা খেত, গাঁজা খেত। তো আমি একদিন তাদের আসরের মধ্যে উপস্থিত হলাম আমার আরো কয়েকজন ফ্রেন্ড নিয়ে, কিন্তু ওরা দেখা গেল যে তখন গাঁজা খেয়ে ফেলছে তারা, এবং তাদের যে আচরণগুলো আমরা দেখলাম, তখন তো অনেক আগের কথা, তখন তো আমাদের ওই যে চট করে ভিডিও করার মোবাইল টোবাইল ছিল না, আমার মধ্যে তুলে রাখলে দেখা যেত। আমার এখনো মনে করি যে ওরা ঠিক ক্যানাবিস ইন্ডিকার যে লক্ষণ, এই ধরনের লক্ষণই তারা প্রকাশ করছিল এই গাঁজা খাওয়ার পরে। হাত পা বড় বড় করে দিচ্ছে, মনে করে যে একটা লাভ দিল বোধহয়, এবং সে পড়ে যাচ্ছে, আবার হা হা করে হাসছে, এটা সেটা বলছে, নানা ধরনের। আমরা এখানে দেখবো যে ক্যানাবিস ইন্ডিকার যে লক্ষণগুলা, কেউ যদি দেখে থাকেন যে কেউ গাঁজা খাওয়ার পরে কি আচরণ করছে, তাহলে ক্যানাবিস ইন্ডিকার মেডিকা পড়া লাগবে না, এমনি বুঝে যাবেন। তবু আমরা একটু দেখি এখানে কি অবস্থা। ক্যানাবিস ইন্ডিকা করে কি, তার আমাদের আমাদের দুইটা ফ্যাকাল্টি আছে, মেন্টাল ফ্যাকাল্টি। একটা বলে হাইয়ার ফ্যাকাল্টি, যেটা আমাদের বুদ্ধি শুদ্ধি, আমাদের ধরেন আমাদের যে সেন্স অফ প্রপোর্শন, এইগুলা এই জায়গাটার মধ্যে থাকে, এটা আমাদেরকে কন্ট্রোল করে। একটা হইলো লোয়ার ফ্যাকাল্টি, যা আমাদের আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেলিটি, পাশববৃত্তি বা আমাদের ফিজিক্যাল নেচারকে মানে কন্ট্রোল করে। ক্যানাবিসে যেটা করে, তার ওই যে হাইয়ার ফ্যাকাল্টিটাকে ইনহিবিট করে দেয়, আর তার যে লোয়ার ফ্যাকাল্টিটাকে সে স্টিমুলেট করে দেয়। এই জন্য হয় কি, তার মাঝেও একটা ডুয়েল স্টেট আসে, তার মাঝেও ওই যে আমরা অ্যানাকাইডিয়ামে পড়লাম, এই ধরনের স্টেট আছে তার মধ্যে। সে মনে করে যে সে তার যে বেড সেলফটা, ওই যে অ্যানিমিলিটি, সে অ্যাকচুয়ালি অ্যানিমিলিটির আন্ডারে থাকেছে। তো অ্যানিমিলিটি তাকে বলে যে তুমি অমুকটা করো, মানে একটা বাজে কাজ করো। আর তার মাঝে একটা গুড সেন্স থাকে, গুড সেলফ, একটা আরেকটা সত্তা, এই সত্তা তাকে বাধা দেয় যেন তুমি এটা করো না। তাহলে আমরা অনেকটা একাডেমির মধ্যে পেয়ে আসি যে তারও ক্যানাবিসের দুইটা সত্তা থাকে, একটা সত্তা তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, আবার অন্য সত্তাটি তাকে বারণ করে যে না তুমি এটা করো না তুমি। এই জন্য একটা একটাকে চেক এন্ড ব্যালেন্সের মাঝে রাখে। তা আলটিমেটলি তার যেটা ব্যালেন্সটা ওই খারাপটার দিকে চলে যায়। ক্যানাবিসেরটা তাকে ওই বারণ করাটা দুর্বল, আর করতে বলাটা হইলো সবল। এই জন্য সে ক্যানাবিস খাওয়ার পরে খারাপটাই করে। তার মাঝে নানা ধরনের হ্যালুসিনেশন থাকে, ইমাজিনেশন থাকে, এবং টাইম এবং যে স্পেস, এইটা সে হারাই ফেলে। সে ছোট্ট একটা জায়গা পার হচ্ছে, সে মনে করে অনেক বড় জায়গা, তারপরে হয়তো সে অল্প একটু সময় পার হয়েছে, এটাকে মনে হচ্ছে অনেক সময় সে বসে আছে এখানের মধ্যে, সে হয়তো জাস্ট 5 মিনিট বসে আছে। এই জন্য তার যে একটা টাইম প্লেস এন্ড স্পেসের যে সেন্স, এটা সে পুরোপুরি লস করে, তার এটা হিসাবের মধ্যে থাকে না।
তারপরে তার মধ্যে এক ধরনের একটা ইউফোরিয়া ভাব আসে, তার একটা হামাখাই সে বেশি বেশি করে হাসবে, বেশি হাসবে, তার মাথার মাঝে অনেক চিন্তা একটার পর একটা আসতে থাকবে, ফালতু চিন্তা অবশ্যই একটার পর একটা আসতে থাকবে, এবং সে শুধু থিওরাইজিং করবে, মানে বিভিন্ন ধরনের চিন্তাই শুধু করে যাবে, কিন্তু ম্যাটেরিয়ালাইজ করবে না কোনোটাই। সে কথা বলবে বেশি, হাসাহাসি বেশি, এবং সে মনে করবে যে তার গায়েবের নলেজ আছে তার মাঝে, সে অনেক কিছু জ্ঞান ধরে, কিন্তু যদিও তার মাঝে এইগুলা নেই, কিন্তু সে মনে করবে তার তার মধ্যে অনেক ধরনের করার ক্ষমতা আছে, তার উচ্চ ক্ষমতা সম্পন্ন সত্তা আছে তার মধ্যে। একই সাথে সে অবশ্যই ভেরি ফরগেটফুল থাকবে, সে কিচ্ছু মনে রাখতে পারবে না। কোনো একটা কথা বলতে গিয়ে অনেকটা মেডোরিনামের মতো কথা বলতে শুরু করে সে শেষ করতে পারবে না, ওইখানে গিয়ে ভুলে গেল কি জন্য সে কথাটা বলছিল। এই জন্য তার মধ্যে একটা সিভিয়ার ফরগেটফুলনেস থাকে। তার একটা আনকন্ট্রোল লাফটার বলে, এরা হাসে বেশি। যদি আপনি দেখে থাকেন, আমি দেখেছি যে যারা গাঁজা খায় এরা হামাখাই খুব অট্ট হাসি দেয়, হা হা করে হাসে, নানা ধরনের আজে বাজে তামাশা করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে। আবার একই সাথে তাদের মধ্যে এরা যখন ক্রনিক রোগী হয়ে যায়, ক্রনিক গাঁজাখোর, তাদের মধ্যে আবার ডিপ্রেশন থাকে, এরা খুব ডিপ্রেস থাকে, এবং তার একটা সময় ভয় হয় যে সে নিজেকে মনে করে সে পাগলামের দিকে যাচ্ছে, তার এতই তার ডিপ্রেশন এসে। এবং এই ডিপ্রেশন একই সাথে আবার সে মেনিয়ার দিকে যেতে পারে। ডিপ্রেশন আবার একদম পাগলামি যেটা করা, মানে মেনিক ডিপ্রেসিভ সাইকোসিস। তাহলে দেখেন, যারা ক্রনিক, একটা হলো তার একুট সিমটম, আর একটা হলো সে দীর্ঘদিন যারা গাঁজা খায় তার মাঝে অনেক ক্রনিক সিমটম ডেভেলপ করে। এর ডিটেলস আমি এখানে নেই নাই, যেহেতু আমাদের সময় কম। আপনি ক্যানাবিস ইন্ডিকার মেটেরিয়ালটা ভালো করে পড়লে আপনি আরো বেশি লক্ষণ পেয়ে যাবেন। এই আগের কত কি বলছি, আমরা এখানে আর বেশি সময় নষ্ট করি না। এবং এর একটা আরেকটা লক্ষণ আছে, খুব নাম করা লক্ষণ। সে মনে করে যে তার মাথার খুলিটা খুলে যাচ্ছে আর বন্ধ হচ্ছে, খুলে যাচ্ছে আর বন্ধ হচ্ছে, মানে ওপেনিং এবং শাটিং, এই এখন মনে করেছে। এবং সে এটা বলে ক্যালবেরিয়াম, মাথাটা খুলে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে, এটা তার একটা খুব বিখ্যাত লক্ষণ। এবং সে তাও আরেকটা তার লক্ষণ আছে, এটা ডেলিউশন। সে মনে করে একটা বলের উপর সে চেয়ারে বসে আসছে, কিন্তু মনে করে তার পেরিনিয়ামের মধ্যে, পেরিনিয়াম বলতে কোন জায়গাটা আমরা বুঝি যে পুরুষের বেলা অন্ডকুশ থেকে যে পায়ুপথ এর মাঝের জায়গাটাকে আমরা বলি পেরিনিয়াম, আর ফিমেলের বেলা বলি আমরা ফিমেল বলবো যে যেটা হলো পোস্টিরিয়র কমিসার বলে, লেবিয়া মেজর আর পোস্টিরিয়র কমিসার থেকে এনাস এর মাঝ জায়গাটাকে বলি আমরা পেরিনিয়াম। তাহলে ক্যানাবিস ইন্ডিকার লক্ষণটা কি? সে মনে করবে সে একটা বলের উপর, পেরিনিয়ামের মধ্যে একটা বল আছে, এভাবে বসে আছে। এই লক্ষণটা আমরা এখানেও তো পাই। আরেকটা বলি আপনাদেরকে, যারা প্রস্টেট যাদের বড় হয়, প্রস্টেট বড় হলে এই লক্ষণটা অনেক সময় আসে। এবং আপনি কিন্তু ক্যানাবিস ইন্ডিকা দিয়েও প্রস্টেট চিকিৎসা করতে পারেন। রোগী বলবে যে আমার সবসময় মনে হয় আমার পেরিনিয়াম, তোর বলে না ওরা যে পায়খানা রাস্তার এই জায়গাটার মধ্যে কিছু ফুলে আছে, আর আমি যেন কিছু লোক বসে আছি, তার হয়েছে কিন্তু প্রস্টেট বড়। তো এখানে কিন্তু ক্যানাবিস ইন্ডিকার পেশেন্টটা অ্যাকচুয়ালি এটা একটা মানসিক লক্ষণ, অ্যাকচুয়ালি তার কোনো প্রস্টেট বড় হয় না, কিন্তু সে মনে করে। এই লক্ষণগুলো আমরা লাস্ট হলো লেকেসিস, এটা আমরা শেষ করে দিচ্ছি। লেকেসিসটা মোস্টলি হলো শরিক, লেকেসিস যত লক্ষণ আছে বেশিরভাগ শরিক, তবে তার মাঝে সাইকোটিক এবং সিভিলিটিক লক্ষণ আছে। তার মধ্যেও আমরা দেখি অনেক ধরনের ডেলিউশন, হ্যালুসিনেশন আছে। লেকেসিসের রোগী মনে করে যে সে একটা সুপার পাওয়ারের কন্ট্রোলে আছে, একটা বিশাল শক্তি আসমানের উপরে তাকে কন্ট্রোল করছে, এবং সে অনেক কিছু করার ক্ষমতা রাখে। আবার একই সাথে ওই যে অ্যানাকাডেমির মতো ডুয়েলিটিতে ভুগে সে। অ্যানাকাডেমি যেমন এক কানে শয়তান কথা বলে আর এখানে ফেরেশতা কথা বলে, এরও অনেকটা এই ধরনের। সে মনে করে তার দুইটা সত্তা তাকে কন্ট্রোল করছে, একটা সত্তা তাকে বলে একটা খারাপ কাজ করতে, আরেকটা সত্তা এটা বাধা দেয় যেন এটা করিস না। এবং সে সবসময় মনে, এটা তো আছেই,
এবং সে সবসময় এই ভাবের মাঝে থাকে যে তাকে কন্ট্রোল করে উপর থেকে মানে একদম আসমানের উপর থেকে, হেভেন থেকে। এবং এই যে তার বাজে সত্তার কথা শুনে সে আবার মার্ডার টার্ডার করতে পারবে, কারণ ওই যে সত্তাটা বলে যে অমুক কাজটা কর, অমুকে মার্ডার করে দেয়। তখন যদি তারা অন্য সত্তা স্ট্রং হয় তাহলে এটাকে ব্যালেন্স করে রাখবে, কিন্তু তার যদি ভালো সত্তাটা দুর্বল হয় আর বাজে সত্তাটা সবল হয় তাহলে তার কথা সে মুগ্ধ হয়ে যাবে এবং হি উইল কমিট মার্ডার or he will commit at least some crime. লেকেসিসের একটা বিখ্যাত লক্ষণ হলো রিলিজিয়াস ইনসিনিটি। দেখবেন রিলিজিয়াস এর রোগীরা হঠাৎ করে ধর্মভাবে আবেগাপ্রবৃত্ত হয়ে যায়। একজন রোগী দেখবেন আগে এত নামাজ পড়তো না, সে এখন খালি নামাজ না, অনেক কিছু এক্সট্রা সুন্নত নফল বা মোবা না মোবা ভুলে গেলাম আমি, মানে কম সোয়াব আছে, মানে সবগুলি করেছে। এটা তো যে ভালো উদ্দেশ্য করে তো ভালো, কিন্তু এটা অনেক সময় রোগের কারণে করে, রোগের কারণে। এটা হলো ওই যে তার একটা রিলিজিয়াস এফেকশন এসে যায়, ইনসিনিটি, এটা বলে মেডিকেলের ভাষা বলে রিলিজিয়াস ইনসিনিটি। সে মনে করে যে সে জীবনে অনেক খারাপ কাজ করে ফেলতেছে এবং তার পরকালে রক্ষা নাই। তার ডিভাইন অথরিটি মানে গড তাকে পানিশ করবে এবং হি উইল গো টু হেল। এইটার থেকে সে সব সময় তার সব কাজ টাজ ফেলে দিয়ে এই শুধু এই দুশ্চিন্তা নিয়েই থাকে সে। এটাকে বলে রিলিজিয়াস ইনসিনিটি এবং এটা লেকেসিজমে খুব প্রবল ভাবে আছে এবং এই জিনিস সিজোফ্রেনিয়াতেও আছে। তারপরে আমরা জানি লেকেসিসের মধ্যে আছে খুব জেলাস থাকে, এরা খুব ঈর্ষান্বিত থাকে। লেকেসিস হায়াসোমাস এরা খুব জেলাস পেশেন্ট, খুব ঈর্ষান্বিত এবং সাসপিশিয়াস, অন্যকে সন্দেহবাতিকতায় ভুগেছে। এবং এটা তার পুরা তার মানসিক অবস্থার মধ্যে এই দুইটা জিনিস থাকে, ঈর্ষা এবং সন্দেহবাতিকতা। সে আশপাশের সবাইকে সন্দেহের যুগে দেখে, মনে করবে তারা তার ক্ষতি করার চেষ্টা করছে, তাকে প্রয়োজন দিয়ে দিবে এবং কাউকে সে বিশ্বাস করে না। লেকেসিস এবং লেকেসিসের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট লক্ষণ, যেটা সিজোফ্রেনিয়ারও ইম্পর্টেন্ট লক্ষণ, সেটা হলো থট ডিসঅর্ডার। থট ডিসঅর্ডার মানে তার কথার কোনো লাইন থাকে না, অগ্রপশ্চাৎ বিবেচনা নেই। সে একটা কথা শুরু করলো, মাঝপথে গিয়ে সে আরেকটা সাবজেক্টে চলে গেল লাভ দিয়ে, জাম্পিং। এটা হলো থট ডিসঅর্ডার। হি জাম্পস ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার, এবং একটা কথা শেষ করার আগেই তার নতুন আরেক দিকে সে কথা শুরু করে দেয় এবং তার মধ্যে গ্রেট লোকোয়াসিটি থাকে, খুব বেশি কথা বলে। এই লক্ষণটা আমি অনেক সময় ঠকা খেয়ে যাই। এই যে লোকোয়াসিটিটা, আমি অনেক পেশেন্ট দেখেছি আমার চেম্বারে খুব সবার, কিন্তু এটাকে আমি লোকোসিটি হিসেবে নিলাম না। কিন্তু যখন আমি এই জন্য আমি এখন যেটা করি, এই লক্ষণগুলা আমি পেশেন্টের আড়ালে, পেশেন্টকে বসাই যে আপনি বসে এখন, তারপর তার হাজবেন্ড বা তার বাবা বা তার বোন এদের সাথে আমি কোরোবোরেট করি। তো দেখা গেল না যে লোকোসিয়াস থাকে সব জায়গায়, কিন্তু লোকোসিটি শো করে না ওরা। আপনার সামনে দেখা গেল সে খুব সোবার ছিল, আপনি এই লক্ষণটা মিস করলেন। এই জন্য এই লক্ষণগুলো হলো অবজারভেশনাল সিমটম, অবজারভেশনাল। এই জন্য আপনি তার আশপাশের লোককে জিজ্ঞেস করে এটা নিতে পারেন। আবার অনেক সময় আছে রোগী নিজের থেকে আপনি টের পেয়ে যাবেন সেই হি ইজ লোকোসিয়াস। লেকেসিসের প্রচুর থাকে এবং সে সবসময় কথাই বলতে থাকে, 4-5 জনের মধ্যে কথা বলে সেই সবচেয়ে বেশি কথা বলে এবং কথার মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকে না, আগা অগ্রপশ্চাৎ থাকে না, এক কথা থেকে আরেক কথাতে লাফালাফি করেছে। তার মাঝে আমরা জানি খুব বিখ্যাত লক্ষণ ফিয়ার অফ স্নেক। সে শুধু সাপের ভয় না, এটা বলে সাপের ভীষণ। আমি কোন রোগীকে বলি যে টেস্ট করার জন্য, যে আপনাকে আমি একটা প্লাস্টিকের সাপ বলে কয়ে যে এটা হলো প্লাস্টিকের সাপ, এই সাপটা আপনার বিছনার পাশে টেবিলে বসাই রাখবো আমি, আপনার ঘুম কেমন হবে? অনেকে বলে যে না কিচ্ছু হবে না, জনাব আপনি সাপই দেখালেন এটা প্লাস্টিকের, কিচ্ছু হবে না। কিন্তু যারা সেন্সিটিভ হলেও সর্বনাশ, অবশ্যই না, ঘুমাতে পারবো না, তার স্লিপ ডিস্টার্ব হয়ে যাবে। এরা এই যে তার সেন্সিটিভিটি খুব বেশি থাকে। এবং আরেকটা হলো ভীষণ, সে মনে করে তার ঘরের আশেপাশে সাপ হাঁটাহাঁটি করছে এবং সম্ভবত জানালে দেখতে সাপ ঢুকছে, বা তার হয়তো তার খাটের আশেপাশে সাপ। এটাকে বলে ভিশন অফ স্নেক। অ্যাকচুয়ালি তার ফিয়ার, অ্যাকচুয়ালি তার ভিশনটা অনেকটা ডেলিউশনের মতো।
সে মনে করে আশেপাশে এইসব হচ্ছে এবং সাপের স্বপ্ন দেখেছে। এবং রোগীকে আমরা জিজ্ঞেস করি যে আপনি টেলিভিশনে সাপ দেখলে কোনো অসুবিধা আছে? বলো না, আমি তো চ্যানেল চেঞ্জ করে দিই। তার এতটুকু সেন্সিটিভিটি থাকে সাপের। এবং তার আরেকটা বিখ্যাত লক্ষণ আমরা জানি, তার সেন্সিটিভিটি টু টাচ অল ওভার দ্য বডি, বিশেষ করে গলার কাছে। যেমন সাপের সবচেয়ে ভালনারেবল জায়গা হলো তার গলা। তার গলাতে আপনি ধরে ফেললেন তো পুরো সাপ আপনার কাবুতে এসে গেল। এই জন্য যারা লেকেসিসের পেশেন্ট তাদের একটা গলার কাছে একটা সেন্সিটিভিটি থাকে টু টাইটনেস, ইনটলারেন্ট অফ এনি টাইটনেস অ্যারাউন্ড দ্য নেক। শুধু তা না, অনেকে পেটের মধ্যে কাপড়টা আমরা জিজ্ঞেস করি যে আপনি বেল্ট টাইট পরেন না লুজ পরেন, বলে আমি সর্বত্রই আমি লুজ পরি, আমি টাইট পছন্দই করি না। তো এই লক্ষণটা লেকেসিসের একটা ইম্পর্টেন্ট লক্ষণ আছে। এবং তার আরো একটা লক্ষণ হলো যে ঘুম। তার লক্ষণগুলা ঘুমানোর আগে, ঘুমাইতে যাওয়ার সময় মানে when falling asleep এবং ডিউরিং স্লিপ এবং আফটার স্লিপ তার লক্ষণ বৃদ্ধি পায়। তার হয়তো শ্বাসকষ্ট, এই ঘুমটা ধরলো আবার শ্বাসটা ভেঙে যায়, এমনি এসে যায় তার। আবার ডিউরিং স্লিপও পারে, আবার ঘুম থেকে উঠার পরও স্লিপটা পারে। এটা একটা ইম্পর্টেন্ট লক্ষণ হলো লেকেসিসের। আমরা এইগুলা সিজোফ্রেনিয়ার লক্ষণের সাথে এইগুলো কোরোবোরেট করে আমরা লেকেসিস নির্বাচন করবো, না এর সাথে কোনো ওষুধ এসে যাবে। আমাদের আলাদা করার জন্য এই লক্ষণগুলো আমি এখানে দিয়েছি। তার আরো একটা ইম্পর্টেন্ট হলো সে লেফট সাইডেড। লেকেসিস মোস্টলি লেফট সাইডেড মেডিসিন। আমাদের শরীরে আমাদের কিন্তু অনেকগুলো ওষুধ আছে, অনেকটা আমি যখন আমি পরীক্ষা দিতাম এখন আমি ধরতাম এগুলা যে আচ্ছা তুমি বলো তো লেকেসিস তো মোস্টলি লেকেসিস তো লেফট সাইডেড। আমি বলতাম যে তুমি লেফট সাইডেড বলবা না, বলো মোস্টলি লেফট সাইডেড। কেন স্যার? আমি বলি লেকেসিস কোনো কিছু ডান সাইডে আছে? না, তা তো ভাবিনি। সেটাই তো ভাবা উচিত, কারণ সেটা হলো 153 নম্বর সূত্র, যে তার সব বাম দিকে, ওই জায়গাটাতে ওই লক্ষণটা শুধু ডান দিকে, তাহলে তো পিকুলিয়ার হয়ে গেল। তো যেমন লেকেসিসের আমরা জানি তার যে সায়াটিকা, তার সায়াটিকাটা রাইট সাইডে মোস্টলি, এটা লেফট সাইডে কম, রাইট সাইডে বেশি। আবার ধরেন কোস্টিকাম, এটা হলো একটা খুব স্ট্রং ফার্স্ট গ্রেড রাইট সাইডেড মেডিসিন, তার সব কিছু ডান সাইডে একটা ছাড়া, ইল্লা ওয়াহেদ। ওটা কোনটা? সেটা হলো তার লেফট হিপ। তার লেফট হিপ জয়েন্টের ব্যথা, লেফট হিপ জয়েন্ট ডিজিজ, একদম কোস্টিকাম একমাত্র ফার্স্ট গ্রেড মেডিসিন। তো আমি কথা প্রসঙ্গে যা বললাম যে আমরা অনেক সময় সাইড দিয়েও আমরা ওষুধকে আলাদা করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি ইজিলি যদি আমাদের জানা থাকে। তো লেকেসিস লেফট সাইডেড মোস্টলি, এবং তার রোগগুলা বাম থেকে ডান সাইডেই এক্সটেন্ড করে। লেকেসিস হট পেশেন্ট, চা গরম সহ্য করতে পারে না, তার রোদ সহ্য করতে পারে না, এবং সাধারণত যারা মেনোপোজাল ওমেন, মেনোপোজাল যাদের রোজ বন্ধ হয়ে যায়, আমাদের যে সাধারণত 40 থেকে 45-এর অ্যারাউন্ড আশেপাশে লোকের রোজ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার 1 বছর আগে থেকে শুরু হয় প্রি মেনোপোজাল স্টেজ বলি আমরা, যে রোজ বন্ধের আগের ওই সময়ে যে লক্ষণগুলা, এর লেকেসিসের কিন্তু একটা আরো লক্ষণ আছে। এই সময় ধরেন সালফার আছে, গ্রাফাইটিস আছে, আবার লেকেসিসের একটা প্রাধান্য থাকে। লেকেসিসের লক্ষণ দেখবেন আপনি ওই সময় অনেক 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 পাওয়া যায়। তো এই মোটামুটি আমাদের 5টা মেডিসিন আমরা সিজোফ্রেনিয়ার রিলেশনে আমরা আলোচনা করলাম। মোস্টলি মেন্টাল সিমটম গুলাই আমরা জোর দিলাম, আবার সাথে যে তার ফিজিক্যাল লক্ষণগুলো আছে যার মাধ্যমে আমরা এগুলাকে ডিফারেন্সিয়েট করব সেটাও বললাম। তবে এটা হলো জাস্ট একটা সাজেশন। সব কথার শেষ কথা হলো যে হানিম্যানে যেমন করে বলছে যে তুমি মানসিক রোগী চিকিৎসার আলাদা কিন্তু বিশেষ কোনো পন্থা নেই, এই সেই একই পন্থা সনাতন, যে তুমি সামগ্রিকভাবে তার হিস্ট্রি নিবা, তার অ্যানালিসিস করবা, তার টুটি সিমটম করবা, যার মধ্যে তার মেন্টালও থাকবে, জেনারেলও থাকবে, পার্টিকুলার থাকলে সেটা 2-4টা নিয়ে আসবা ইম্পর্টেন্ট গুলা নিয়ে, যে মেডিসিন সিলেক্ট হবে ওই মেডিসিনটা দিয়ে তাকে চিকিৎসা করতে হবে। আমার মনে হয় আমরা 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 এটা শেষ করে আমাদের সেকেন্ড পর্যায়ে যাই। ধন্যবাদ সবাইকে। এই আমার মনে হয় সংক্ষেপে আমরা সেকেন্ড পর্যায়ে যাওয়ার আগে আমি নজরুল সাহেবকে একটু অনুরোধ করছি, কেউ যদি এই
সিজোফ্রেনিয়া অংশে কোনো প্রশ্ন থাকে আমার মনে হয় আমরা এখন সেরে ফেলতে পারি, কারণ পরেরটা তো আমি যাবো কার্সিনোসিনে, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা সাবজেক্ট। কাজেই কারো কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে বা ডক্টর ফাতেমা জোহরা আছেন ওনাকে দিতে পারেন। ডক্টর নজরুল ইসলাম সাহেব। স্যার জি জি স্যার, দেখেন এখানে প্রশ্ন আপনার সিজোফ্রেনিয়া কি সিলেকশন করলে এই হবে? রিলেটেড থাকলে আচ্ছা, পটেন্সি সিলেকশন, তারপরে স্যার এখানে যেটা আসছে হোমিওপ্যাথি, আচ্ছা আচ্ছা আরেকজন আসছে যে ডাক্তার ফাতেমা জোহরা সিজোফ্রেনিয়া হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে তার ধারণা জানালে ভালো হতো। হ্যাঁ, তো এখানে সিজোফ্রেনিয়া নিয়ে সরাসরি কোনো প্রশ্ন আসে নাই। আচ্ছা, তাহলে ডাক্তার ফাতেমা জোহরা আছেন তো না? হ্যালো ফাতেমা জোহরা, দেখেন তো টাকার কথা। হ্যালো, আছে স্যার, মিউট করা। তাই একটু আনমিউট করে দেন। আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, এবার আনমিউট করে নিতে পারবেন। হ্যালো, হ্যাঁ আমি আছি। হ্যাঁ তুমি যে প্রশ্নটা হলো যে সিজোফ্রেনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কিছু বলেন, বা মানে হোয়াট ইজ ইউর ভিউ। আমরা তো সিজোফ্রেনিয়া অনেকগুলো রোগী, আমি আর উনি কিন্তু যৌথভাবে আমরা মানসিক রোগীর একটা সময় রেখেছি, আমরা 2 দিন সপ্তাহে শনিবারে এবং মঙ্গলবারে মানসিক রোগীগুলা ওই 2 দিন আমরা দেখি। আমাদের চেম্বারে ধরেন আমরা 2টা গবেষণা আমরা শুরু করতে যাচ্ছি যে এই মানসিক রোগের উপর, এবং আশা করি আমরা এইগুলা যদি আমরা মানে সুষ্ঠুভাবে গবেষণাগুলো করতে পারি, আমরা ভালো জার্নাল এগুলো ছাপবো। তো এই জন্য মোটামুটি আমাদের বেশ আমরা ভালোই সারা পাচ্ছি, বেশ মানসিক ওই দিনগুলো আসছেন, এবং ধরেন একদম সিজোফ্রেনিয়া আসছে একদম একেবারে আদর্শ সিজোফ্রেনিয়া রোগী, তারপর ওসিডি, বাইপোলার, প্রায় ডিপ্রেসিভ ইলনেস, অনেক ধরনের রোগী। এবং এটা আমার মনে হয় এটার ফলাফল জানাতে অত তাড়াতাড়ি তো জানা যাবে না, আমরা মাত্র শুরু করলাম, হয়তো 1-2 মাস হয়েছে। অ্যাটলিস্ট 1 বছর পর আমরা একটা রিপোর্ট প্রকাশ করতে পারবো। আমরা এতটা মানসিক রোগী চিকিৎসা করছি, এর মধ্যে সিজোফ্রেনিয়া ছিল এতটা ওসিডি, এতটা বাইপোলার, এবং কোন কোন ওষুধ বেশি আসছে সেটাও একটা গ্রাফ দেওয়া যাবে, এবং ফলাফল কি। আমি আশা করি এটা আমরা একটা জার্নালেই প্রকাশ করব, এবং সম্ভবত এলোপ্যাথিক জার্নালে প্রকাশ করার চেষ্টা করব উদ্দেশ্যমূলক ভাবে। কারণ হোমিওপ্যাথিক জার্নালে তো আমরা হোমিওপ্যাথদের কথা তো কেউ চ্যালেঞ্জ করবে না, বিশ্বাস করবে সবাই, কিন্তু যদি এলোপ্যাথিক জার্নালে সেটা প্রকাশ করে তো এটা কিন্তু একটা বিশাল, আমি মনে করি একটা আলোড়নই হবে আর কি। হয়তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কোনো অসুবিধা, নেগেটিভ হলেও আমরা পরোয়া করবো না, কারণ আমরা তো আমাদের সাথে কোয়ালিফাইড কি বলে সাইকিয়াট্রিস্ট আছেন, আমিও কোয়ালিফাইড, এই জন্য আমাদেরকে ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রমাণ করতে পারবো যে আমরা চিকিৎসা করে এই রেজাল্ট আমরা অ্যাচিভ করেছি। তো ফাতেমা জোহরা বলুন, সিজোফ্রেনিয়া হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে আপনার ধারণা বলুন। আসলে সিজোফ্রেনিয়া রোগটা তো একটা মানসিক রোগ, যেটা হলো যে অন্য 8-10টা রোগ যেভাবে আমরা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করি, সিজোফ্রেনিয়া রোগটা কিন্তু এইভাবেই ট্রিটমেন্ট করা হয়। যেমন এটা তো আর এলোপ্যাথির মতো না যে এটা রোগ ধরে আমরা চিকিৎসা করি, এটা তো আসলে টোটালিটি অফ সিমটম হিসেবেই এটা ট্রিটমেন্টটা করা হয়। তো এই ব্যাপারটা হলো যে যত ভালোভাবে হিস্ট্রি টেকিং করা যাবে, যত ভালোভাবে সিমটম গুলাকে গুছানো যাবে, যত ভালোভাবে সিমটম গুলাকে বের করে আনা যাবে রোগীর বা রোগীর লোকদের কাছ থেকে, ততই কিন্তু ওষুধ সিলেকশনটা ভালো হবে। এখানে কিন্তু রোগীর মানে পেশেন্টদের যারা অ্যাটেন্ডেন্স থাকেন তারা কিন্তু অনেক সময় অনেক কিছু হাইড করেন, অনেক কথা মিথ্যা কথা বলেন, বা অনেক কিছু গোপন করে যান, বা অনেক কিছু বলতে চান না। এটা কিন্তু লিড দিয়ে হোক যেভাবে হোক এটা কিন্তু বের করে আনতে হবে পেশেন্টদের কাছ থেকে, না হলে কিন্তু চিকিৎসা ঠিক মতো হবে না। এখন একটা মানুষ খুব বেশি সন্দেহ করে, বাসা সবাই মনে করতেছে উনি তো একটু এরকমই, সবাইকে একটু সন্দেহ করে, উনি তো একটু বদরাগী, বা ওনার সাথে কথা তো একটু সাবধানেই বলতে হয়, এই যে জিনিসগুলো উনি করতেছেন এটা কিন্তু কোনোটাই নর্মাল বিহেভিয়ার না।
এখান থেকে কিন্তু ঝামেলাগুলো আস্তে আস্তে শুরু হয়। তো কাজে এই জিনিসগুলা যখন প্রথমেই তো আর কেউ ওভাবে রাগারাগি বা ভাঙচুর বা সিজোফ্রেনিয়ার মতো ফুল সিমটম তো শুরুতেই থাকে না। গ্র্যাজুয়ালি এটার অনসেট আমি প্রথমেই বলছি যেটা কিন্তু গ্র্যাজুয়াল অনসেট। তো গ্র্যাজুয়াল অনসেট হলে শুরুর দিকে কিছু সিমটম থাকে, যেমন একা একা থম মেরে বসে থাকে, কারোর সাথে কথা বলে না, কোথাও যায় না, নিজের যত্ন নেয় না। এই জিনিসগুলো কিন্তু অনেকে কেয়ার করে না, যে ও একটু অগোছালো থাকুক, অগোছালো হয়তো ছেলে মেয়ে অগোছালো, মা বাবা এসে গুছাই দিচ্ছে, হাজবেন্ড অগোছালো, বউ এসে গুছাই দিচ্ছে, বা ওয়াইফ একটু রান্না করতে পারতেছে না, তাকে একটু হেল্পিং হ্যান্ড দিয়ে সাহায্য করছে। এই জিনিসগুলো কিন্তু আসলে নোটিস করতে হবে। এবং হোমিওপ্যাথি চিকিৎসার মূলই হচ্ছে যে হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিংটা যত ভালো করতে পারবেন আপনারা, ওষুধ সিলেকশনটাও কিন্তু তখন প্রপার হবে। তা না হলে কিন্তু যদি দেখা গেল যে সিমটম গুলাই বের করা গেল না, ওষুধ কিন্তু ভুল হবে। তো এই জন্যই হচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসায় আসলে মানে মানসিক রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি আলাদা করে কিছু নাই। এটা অন্য 10টা রোগের মতো যেরকম আপনারা চিকিৎসা করেন এইভাবেই করা যাবে, শুধু হচ্ছে আপনাদের স্কিলটা বাড়াতে হবে সিমটম গুলোকে বের করে আনার জন্য। অর্থাৎ কিনা যে যত স্কিলফুল ভাবে সিমটম গুলা নিয়ে রেপার্টোরাইজড করতে পারবেন তত ভালো তার ওষুধ সিলেকশন হবে। এতটুকুই, ধন্যবাদ। জি ধন্যবাদ। আমার একটু কোশ্চেন ছিল যে আপনি তো সিজোফ্রেনির উপরে অ্যালোপ্যাথি স্টাইলে আপনি লেখাপড়া করেছেন, যখন আপনি প্র্যাকটিসে আসলেন জি। হোমিওপ্যাথি, তখন আপনার কোনো হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্টের যেটা সিস্টেম, ওই সিস্টেমে যেতে আপনার কি সমস্যা হয়েছিল কিনা প্রথম প্রথম? সিস্টেমে যেতে সমস্যা হয়েছিল না, সিস্টেমে যেতে দ্যাট মিনস সমস্যা হয়নি তো, কারণ হয়নি বলেন। না, না, আমি বলছি সিস্টেমে যে যেতে তো সমস্যা হওয়ার কথা না, কারণ হলো যারা পেশেন্টরা আসেন ওনাদের কাছে তো প্রথম কথা হলো সব ডকুমেন্টস থাকে, কি কি করছেন বা ডক্টরদের যাদের দেখান ওনারা তো প্রেসক্রিপশনে লিখেই রাখেন, প্লাস হলো সাথে তো কেউ না কেউ আসে। তো হিস্ট্রি টেকিং কিন্তু ওই সিমটম গুলো সব বলতে না পারলেও অনেক সময় লেখা থাকে যে আগে কি ছিল, কিভাবে কি কি ওষুধ, কি ডাক্তার দেখাইছে, কি ওষুধ পাইছে, ওগুলো কিন্তু অ্যানালাইসিস একটা হয়েই যায়। তারপরে হলো যে আরো যখন হোমিওপ্যাথি যেহেতু একটু ডিফারেন্ট, হিস্ট্রি টেকিংটা জেনারেল, মেন্টাল, ফিজিক্যাল 3টা ভাগে ভাগ করা, তো হচ্ছে ওইভাবে ভাগ করে করে সিমটমটা নিতে গেলে তখন একটু গুছায় নিতে হয় আর কি। না, রাইট, আমি তো এটা ওইটাই যেহেতু আমরা বলতে এমবিবিএস চাচ্ছিলাম লেভেলে যে হিস্ট্রি, হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। যে প্রথমেই হোমিওপ্যাথিক্যালি হোমিওপ্যাথি সিস্টেমে যেমন এই সিমটম কালেকশনে ইয়ের ওই ইয়েতে কনসেপ্টটা প্রথমে অ্যালোপ্যাথি স্টাইলে থেকে হোমিওপ্যাথি স্টাইলে আসার জন্য কোনো সমস্যা হয়েছে কিনা, নাকি যে বাসায় ছিল, যে হোমিওপ্যাথি চিকিৎসক বাসায় আছেন, হোমিওপ্যাথি স্টাইলটা জানা আছে বিধায় আর সমস্যা হয়নি, এরকম কিছু? যে না, প্রথমে এটা এরকম সিমটম নিয়ে এরকম নিয়ে কিছু না। আচ্ছা না, আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, অন্য কারো এটা বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমি একটু সাপ্লিমেন্ট করি, কারণ তার হওয়ার কথা না। তার নাম কিন্তু ফাতেমা জোহরা, তার ডাক নাম কিন্তু সিমিলিয়া। তাইলে তার জন্মটাই হয়েছে হোমিওপ্যাথিক একটা নাম নিয়ে। তো তাইলে আচ্ছা, বুঝলেন যে জন্মের পর থেকে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে বড় হয়েছে। জি এবং এখানে একজন চিকিৎসক আছেন, আমি ওনাকে একটু, আপনি আনমিউট করেন, ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, রাজশাহী। কারণ ওরা রাজশাহীতে বড় হয়েছে, আমি বিদেশে ছিলাম। তো উনি তখন চিকিৎসা করতেন, এই ডক্টর মোহাম্মদ হারুন রশিদ। উনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর এবং চেয়ারম্যান ছিলেন একটা ডিপার্টমেন্টের। উনি খুব ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক। তা ওনাকে আমি একটু আহ্বান করি, আপনি যদি একটু বলেন আপনি। জি স্যার, ওনাকে দিচ্ছি। তার আগে ওই আলাউদ্দিন স্যার একটু হাত উঠাইছেন আর উনি প্রশ্নটা করেছিলেন, এই জন্য আচ্ছা, স্যারকে দেন, একটু ফলো দিতে অসুবিধা নেই, যাচ্ছিলাম। হ্যাঁ দেন জি দেন, অসুবিধা নেই। স্যার। তো ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে ফাতেমা জোহরা ওই উত্তরটা দিয়েছেন। তো আমি জানতে চেয়েছিলাম মূলত যে হোমিওপ্যাথি চিকিৎসা আসছেন, রোগীলিপি নিতে হবে, এটা সবই ঠিক আছে, তো তার এই চিকিৎসা জীবনে আসার পরে তার ব্যক্তিগত ধারণাটা কি, যে এই চিকিৎসা করতে এসে যে অ্যালোপ্যাথির ওই দিকে না গিয়ে হোমিওপ্যাথিতে আসায় তার ব্যক্তিগত ধারণাটা তিনি কি মনে করেন, এই প্রশ্নটা এইভাবে ছিল। জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি ধন্যবাদ। এটা তো আসলে প্রফেশনালিজমের ব্যাপার, এখানে তো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ম্যাটার করে না। আমি যখন হোমিওপ্যাথি করি তখন ফুল কনসেন্ট্রেশন হোমিওপ্যাথিতেই থাকে, আর যখন আমার হসপিটালে আমার রোগীর অ্যালোপ্যাথি চিকিৎসা করি তখন তার কনসেন্ট্রেশন তার জায়গায়, তো এখানে কোনোটাই ক্ল্যাশ করে না তো।
কারণ আমার তো দুইটাই ধারণা আছে পুরোপুরি, তো একটার সাথে একটা কনফ্লিক্ট হবে কেন? কনফ্লিক্ট হয় না এখানে আসলে। আমি যখন যেটা করি সেটা আমি ফুল কনসেন্ট্রেশনটা ওখানেই দিই। এটা তখন মাথায় থাকে না যে আমি এলোপ্যাথি করলাম নাকি কি করলাম। এটা তো আসলে আমার ডিগ্রি বেসিসে আমি একটা জায়গায় জব করি, সেখানে আমার ট্রিটমেন্ট দিতে হয়, ওটা তো আসলে দিতে হবেই। আবার যখন আমি হোমিওপ্যাথি চেম্বারে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিচ্ছি, তো সেখানে তো পেশেন্টরা আসছে হোমিওপ্যাথি নেওয়ার জন্য, মেন্টাল সেট আপ ওইভাবে আছে, তো তাকে আমার ওইভাবেই কথা বলতে হবে। এখানে তো আসলে একটার মধ্যে আরেকটা টেনে অযথা বিগড়ায় কোনো লাভ নেই বা খোঁচা দিয়েও কোনো লাভ নেই, এতটুকুই। ধন্যবাদ স্যার। আপনি হারুন রশিদ সাহেব, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, একটু আনমিউট করে একটু আনমিউট করে নেবেন প্লিজ। ডক্টর হারুন রশিদ সাহেব, আপনি একটু আনমিউট করে নেন। শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন। পেয়েছেন? আপনি তো আমি আনমিউট করে অ্যালাউ করে দিছি স্যার। আপনার নিচে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি অ্যালাউ করে দিছি, কিন্তু উনি কথা বলতেছেন কিন্তু উনি আনমিউট করেননি। আপনি আনমিউট করেননি, আপনি নিচে আনমিউট করতে হবে। নিচে হাতের বাম দিকে দেখেন। ভিডিও অফ অন করতে পারছেন, কিন্তু ভিডিওটা অফ অন আপনি করছেন। শব্দটা আনমিউট করতে পারেন। হ্যাঁ, ভিডিও তো করছেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছে, কিন্তু ইয়ার অডিওটা হচ্ছে না। অডিওটা একটু আনমিউট করেন। হ্যাঁ, এবার হয়েছে। জি, আনমিউট হয়েছে, এবারে কথা বলেন। জি 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 জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম। আমি আপনাদেরকে সর্বপ্রথম শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটি বিষয় নির্বাচন করে তার উপর অনুপুঙ্খ আলোচনা করার জন্য। ডক্টর ফারুক এলাহি বেশ কয়েকটি ক্লাসে সিজোফ্রেনিয়ার উপর কথা বলে যাচ্ছেন। তার সাথে ডক্টর ফাতেমা জোহরা, যিনি একজন এলোপ্যাথিক ডাক্তার, একজন হোমিওপ্যাথ বটে এবং প্রাজ্ঞ হোমিওপ্যাথ। আমি তাদের আলোচনাগুলো অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনেছি। একটি কথা আমি বলতে চাই, সেটা হলো এই, একজন বক্তা যে কথা বলেন আর শ্রোতা যেটা শোনেন, শ্রোতা যদি মনোযোগ দিয়ে শোনেন এবং বোদ্ধা শ্রোতা হন, তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, কে কেমন বোঝে অর্থ তাহার, কেহ বলে এক, কেহ বলে আর। যিনি প্রকৃত বোদ্ধা, তিনি প্রকৃত সত্যটি উপলব্ধি করতে পারবেন অথবা স্পর্শ করতে পারবেন প্রায়। তবে সব ক্ষেত্রেই যে সমানে সমানে স্পর্শ করা যাবে, গ্রহণ করা যাবে, বোধ এবং বোধই স্পর্শ করবে, এমনটা নাও হতে পারে। আমি খানিকটা সম্পূরক কথা বলি। ডক্টর ফারুক এলাহি যে কয়েকটা মেডিসিন আলোচনা করেছেন, ডক্টর ফাতেমা জোহরা যে কথাগুলো বলেছেন, তার অনেকগুলো ক্ষেত্রে একমত না হয়ে দ্বিমত পোষণ করার অবকাশ প্রায় নেই। আমি ব্যক্তিগত চিকিৎসা জীবনে এরকম কিছু রোগী পেয়েছি যাদের ট্রিটমেন্ট করতে গিয়ে আমাকে এই শারীরিক এবং মানসিক দুইটা লক্ষণকে গুরুত্ব দিতে হয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিই। আমার একজন পেশেন্ট ছিলেন ব্রেস্ট টিউমার। ডক্টর গোলাম মোল্লা চৌধুরী তার ব্রেস্টে 12 বার অপারেশন করেছিলেন। আমার ট্রিটমেন্টে এসে সেটা সেরে দেওয়ার পর ভদ্রমহিলার একটি বাচ্চা হয়। বাচ্চাটির বয়স যখন 1-1.5 বছর হামাগুড়ি দেয়, সেই দিন তার মা বাইরের উঠোনে মাটির চুলোয় রান্না করছিলেন, পাশে খড়ি আছে, আর বাচ্চাটা হামাগুড়ি দিয়ে পাশে এসছে। অবিশ্বাস্য কাণ্ড হলো, ভদ্রমহিলা খড়ি তো দিচ্ছেনই, তার সাথে তার নিজের সন্তানের পা উনুনের মধ্যে ঢুকিয়ে দিলেন। শাশুড়ি দেখতে পেয়ে কি করো বৌমা, কি করো বৌমা বলতে বলতে চেঁচিয়ে এসে
কোনো রকমের বাচ্চাটাকে সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পর যা আবার তাই হলো, পরদিন আমার কাছে এলেন। আমি বললাম তো আমাকে লাগবে ওই মহিলাকে যিনি তার ছেলের পাকে খড়ি হিসাবে ব্যবহার করছিলেন, তার কাছে আমি জানতে চাই ব্যাপারটা কি হয়েছে। পরদিন উনি এলেন বাচ্চা সহ, অসম্ভব সুন্দর বাচ্চা, ফুটফুটে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার বাচ্চাটা তো অসম্ভব সুন্দর। বলে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি বাচ্চাটাকে কেমন ভালোবাসো? খুব ভালোবাসি। খুব যদি ভালোবাসো তাহলে গত পরশু তোমার বাচ্চাটার পা তো উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলে কেন? তখন তিনি আমাকে জবাব দেন, ও যে বলল ওটাকে, বলে তা আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে ক্রমাগত বলে যাচ্ছিল, আরে দে দে, খড়িও যেভাবে আগুন জ্বলবে, পা তার চেয়ে বেশি জ্বলবে, রান্না হয়ে যাবে, খড়িও যা পাও তাই। এই যে ডুয়েল পার্সোনালিটি, ডক্টর ফারুক এলাহি যেটা বললেন, এক কানে ফেরেশতা, এক কানে শয়তান, এক কানে শুভবোধ। মানুষের তো দুটো মন থাকে, একটা শুভবোধ, একটা অশুভবোধ। এই শুভবোধের কাছে যখন অশুভবোধ পরাজিত হয়, তখন এইটা এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখা যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছিল। এবং আমি তাকে অ্যানাকার্ডিয়াম দিয়ে চিকিৎসা করি এবং তাতে তিনি সুস্থতা লাভ করেন। এবং তারপর এই রোগটি আর তার কখনো এই রোগটিতে সে কখনো আর আক্রান্ত হননি। মাসখানেক আগে তার হাজব্যান্ড এসেছিলেন আমার কাছে আবার। এরপর তার আর একটা বাচ্চা হয়েছে। প্রথম বাচ্চাটি মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি করছে, দ্বিতীয় বাচ্চাটি অনার্স পাশ করে একটা মোটর কোম্পানিতে চাকরি করছেন। উনিও একটা পেশেন্ট নিয়ে আসছিলেন এরকম, এবং তার মধ্যে ওই রকম ধরনের দ্বৈত মানসিকতা, যেটাকে আমরা ডুয়েল পার্সোনালিটি বলি। এক মনে এক কথা করতে বলে, অন্য মন অন্য কাজ করতে বলে। সে মনে করে এই ছেলেটা আমার, কখনো মনে হয় ছেলেটা আমার না। এই হাতটা আমার, কখনো মনে হয় হাতটা আমার না। কখনো মনে হয় এটি সত্য, অন্য ওইটাই সত্য। এই সত্যাসত্যের দ্বন্দ্বে যখন সত্য পরাজিত হয়, তখন যে রূপটা লাভ করে সেটা হলো আত্মঘাতী। এই আত্মঘাতী রূপটি আমি ওই ভদ্র মহিলার মধ্যে দেখেছিলাম। ওনার শাশুড়ি যদি না দেখতেন, তাহলে বাচ্চাটা নিজে হাতেই উনুনের মধ্যে পা ঢুকিয়ে দিয়ে, কেন শরীর ঢুকিয়ে দিয়ে পুড়িয়ে ফেলতে পারতেন এবং মরে যেতেন। অর্থাৎ দোষটা কার? দোষটা কিন্তু কারোরই নয়। দোষটা মহিলা যে মানসিকভাবে আক্রান্ত হয়েছেন, সেটি তারা কেউ ধরতে পারে নাই। আর এই মানসিক আক্রান্ত দীর্ঘদিন ধরে যারা তাকে দেখতেন, তার স্বামী, তার শাশুড়ি, তারা কেউই খেয়াল করেন নাই তার মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব, মানসিক দ্বিধাদ্বন্দ্ব, পারস্পরিক বৈপরীত্যমূলক বৈশিষ্ট্যগুলো। এগুলো ভালো করে অবজার্ভ করলে, যেমন ডক্টর ফারুক এলাহি বললেন, ক্যানাবিস ইন্ডিকা, ল্যাকেসিস, অ্যানাকার্ডিয়াম, হায়োসেমাস, এই সমস্ত মেডিসিনের মধ্যে ওষুধ খুঁজে পাওয়া সম্ভব বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় প্রত্যেকেরই কোনো না কোনো অভিজ্ঞতা এই বিষয়ে হয়েছে। এলোপ্যাথিক চিকিৎসকরা যেভাবে ট্রিটমেন্ট করেন, সেটা ওই পদ্ধতি নিয়ে আমি কথা বলবো না, কারণ ওই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। সেটা ডক্টর ফারুক এলাহি বলতে পারবেন ডক্টর ফাতেমা জোহরা। কিন্তু আমি হোমিওপ্যাথি যতটুকু জানি, তাতে আমার মনে হয়েছে শারীরিক এবং মানসিক এই দুইটা সিমটমই আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং অত্যন্ত যত্ন সহকারে সিমটমগুলো অ্যানালাইসিস করে কি বলতে চায়, অর্থ কি দাঁড়াবে, এর মধ্যে পিকিউলিয়ার, আনকমন, স্ট্রাইকিং সিমটম আছে কিনা, থাকলে কোন সিমটমটা সমস্ত সিমটমগুলোকে গাইড করছে, সেটা বিবেচনা করে ওষুধ দেয়া গেলে ওষুধ কাজ করবে বলেই মনে হয়। এবং আমার ক্ষেত্রে আমি সেরকম দেখেছি। অতি সম্প্রতি আমার সাথে চাকরি করতেন এক ভদ্রমহিলা। আমাদের আরেকটা সাবজেক্ট আছে, আপনি সংক্ষেপ করুন। আমরা আরেকটা সাবজেক্ট রয়ে গেছে, তো আমরা করতে হবে। জি, আমাদের নেক্সট টপিকটা শুরু করব তো আমরা, এই জন্য আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বন্ধ করে দিই। বেশি সময় না নেওয়া ভালো। স্যার টাইম তো শেষ হয়ে গেছে স্যার, একটা আচ্ছা আমি 10:30 বাজে, 10:30 শেষ বাজে। করে দিচ্ছি।
আরো দুইটা কেসের কথা আমি বলতে পারতাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেটা বলার দরকার নাই, একটা দৃষ্টান্ততেই যথেষ্ট। এবং আমি ডক্টর ফাতেমা জোহরা, ডক্টর ফারুক এলাহি তাদের এই চমৎকার আলোচনার জন্য, অনুপুঙ্খ আলোচনার জন্য, প্রায় অনুপুঙ্খ, আমি অনুপুঙ্খ না বললেও প্রায় অনুপুঙ্খ, এবং বিশেষ বিশেষ সিমটমগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য, এই চিকিৎসা কিভাবে করতে হবে সেটা ইঙ্গিত দেওয়ার জন্য, নির্দেশ দেওয়ার জন্য, এবং কোনটাকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিতে হবে সেটা বলার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সমস্ত দর্শক এবং এই ক্লাসে যারা অংশগ্রহণ করেছে সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর ফাতেমা জোহরাকে। ফাতেমা জোহরা যখন ছোট ছিলেন, আমি তার পরিবারের ডক্টর ফারুক এলাহি সবগুলো ছেলে মেয়েকে আমি ট্রিটমেন্ট করেছি। দুর্ভাগ্যক্রমে আমার সাথে তার ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি ঢাকা চলে যাওয়ার জন্য, আমি ঢাকা যাই না। ফারুক এলাহি সাহেব যে মনে রেখেছেন আমাকে, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আর ফারুক এলাহি সাহেবের পরিবারটার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা রইল, কারণ তারা প্রত্যেকেই একনিষ্ঠভাবে ব্রতাচারী হোমিওপ্যাথি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। লব্ধ প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি হিসাবে তিনি বাংলাদেশের এবং তারা বাংলাদেশের ইতিহাসে ধ্রুবতারা হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা। স্যার, আমাদের তো নির্ধারিত সময় ছাড়া 2 মিনিট বেশি হয়ে গেছে, তো ঠিক আজকে আছে, মনে হয় আমরা আগামী দিনই তাহলে কি বলে জি কার্সিনোসিন আলোচনা করবো, অসুবিধা নেই। জি জি স্যার। আমি তো ইচ্ছে করে তাড়াহুড়া করিনি, ভাবলাম যে বুধবারে তো আমাদের একটা চলমান লেকচার থাকবে, এই জন্য মানসিক যে পোর্শনটা মোটামুটি ডিটেলস বলার চেষ্টা করেছি। তো ঠিক আছে, আমরা আগামী দিন কার্সিনোসিন এবং স্কিরিনাম, এটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন, আমরা শিওর সবাই আমরা স্বীকার করি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন। যদিও এই মেডিসিনটা খুব বেশি আগে ডেভেলপ করেনি, এমনকি আমি যখন স্টুডেন্ট ছিলাম 77-80-এ, এটা খুব বেশি একটা যারা আমাদের পুরানো হোমিওপ্যাথ ছিলেন তারা ব্যবহার করতেন না, তারা জানতেন না এই সম্বন্ধে। এখন এটা অনেক ডেভেলপ করেছে, এবং এখন যদি আপনি কার্সিনোসিন না জানেন, ভালো করে যদি এর ইন্ডিকেশন গুলো না বুঝেন, আপনি অনেকগুলো কেসই মিস করে ফেলবেন। কার্সিনোসিন ছাড়া এখনো চলা যায় না। কার্সিনোসিনকে বলে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিক্রেস্ট নাও, পলিক্রেস্টের মতো। ওকে, আপনি শেষ করেন। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আসলে আমরা সিজিওফ্রেনিয়া স্পেসিফিক্যালি যে আমরা যে মেডিসিন গুলা, আমাদের যে রেমেডি গুলা ইউজ হয়, আমরা সেটা ভালোভাবে জানতে পারলাম। স্যার একেবারে রেপার্টরি এবং মেডিকা দুটাই সমানভাবে আলোচনা করেছেন, এবং আমার মনে হয় যে সিজিওফ্রেনিয়ার উপরে যতগুলা রেপার্টরি যে রুব্রিক্স আছেন সবগুলা স্যার নিয়ে এসে সেখানে যে ওষুধগুলা এসছে এইগুলা নিয়েই মেডিকা আকারে আলোচনা করেছেন। আমার মনে হয় যে আমরা সিজিওফ্রেনিয়ার এই ধরনের কোনো কেস পেলে আমরা ওই ওষুধগুলা থেকেই মনে হয় যে আমাদের টোটালিটি অফ সিমটমের উপরে আমরা মেডিসিন পেয়ে যাব। আর এছাড়া তো আমাদের যে হোমিওপ্যাথিক্যালি তো পূর্ণাঙ্গ বিষয় আদার্স অনেক ওষুধ আছে, সেটা তো থাকলোই। তো আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, ফাতেমা জোহরাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের আগামী আলোচনা আগামী রবিবার 9টায় আপনারা সবাই যুক্ত হবেন, এবং আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন আবার রবিবারে সুস্থ অবস্থায় আমরা আলোচনা অংশগ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।